জনাব সাইফুল হক, সমস্যা কোথায় হচ্ছে বা এই যে ষড়যন্ত্রের কথা বারবার ঘুরে ফিরে আসে কেন সেটা মনে হয়? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন ব্যারিস্টার অসীম এবং আলাউদ্দিন, তাদেরকে শুভেচ্ছা জানাই। দর্শক শ্রোতা, বিশেষ করে ঢাকা 12 আসনের যারা দেখছেন, আমাদের এই 12 আসনের ভোটার, আমি সাইফুল হক এই আসনে কোদাল মার্কা নিয়ে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আপনাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। আমি এই পরিস্থিতিতে আমি মনে করি এটা খুব অস্বাভাবিক কোনো পরিস্থিতি। গত কদিনে 22 তারিখ থেকে নির্বাচন আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পরে এরকমটি দেখছি না। কিছু উত্তাপ আছে এবং এই উত্তাপটা খুব অস্বাভাবিক না এটা, কারণ এই উত্তাপটা এক ধরনের রাজনীতির অংশ এটা। কিন্তু ভাষা শব্দের আমি দেখলাম যে কিছু কিছু ভাষা দেখলাম একটু আগে জামাতের আমিরের, আপনার এখানে বসে দেখছিলাম কি হাত ব্যান্ডেজ করে আগুনের ফুলকি টুলকি হাতে ধরিয়ে দেওয়া হবে, কি শব্দ টব্দ অনলাইনে এটা দেখলাম আর কি। মানে যারা ইয়েটি করতে আসবে দুর্নীতির ব্যাপারে, তো মানে মানে হাত ব্যান্ডেজ পর্যন্ত তাকে কেন বলতে হলো সেটা জানি না। এটা তো দেশের প্রচলিত আইন আছে, প্রচলিত বিচার ব্যবস্থা আছে, যে কোনো অপরাধের বিচারের। আমরা তো নিশ্চয়ই কোনো একটা শরিয়া আইনের মধ্যে আমরা নাই। তো ফলে এখানে আমাদের এখানে সিভিল রাইটস আছে, ডেমোক্রেটিক রাইটস আছে, প্রচলিত বিচার ব্যবস্থা আছে। তো নির্বাচনের সময় রাজনীতিকরা অনেক সময় অনেক সুপারলেটিভ ডিগ্রিতে মাঝে মধ্যে তারা কথা বলেন, কিছুটা রাজনৈতিক প্রতিপক্ষকে তাদের উপরে চড়াও হতে যে এগুলো ব্রডলি রাজনীতির অংশ। সেদিক থেকে আমি মনে করি এখনো পর্যন্ত কিছু কিছু ঘটনা আছে। যদি আমি 300 আসনের কথা চিন্তা করি, সেদিক থেকে খুব উদ্বিগ্ন হওয়ার মতন, খুব বড় কোনো আশঙ্কার মতন এমন কোনো ঘটনা ঘটেনি। আমি কিছু ঘটনা আছে, কিছু জায়গায় সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, কখনো দলের ভিতরেও আছে, আর কখনো রাজনৈতিক প্রতিপক্ষ তাদের ভেতরেও আছে। এবং মানুষ রাজনৈতিক বিতর্ক নির্বাচনের সময় মানুষ পছন্দ করে। আমাদের মানুষ খুবই রাজনীতি মনস্ক মানুষ। চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে যে কোনো জায়গাতে এটা একটা বড় একটা আলোচনার একটা প্রশ্ন। সেদিক থেকে বরঞ্চ এটা এই আলোচনাগুলোর মানুষ আবার তুল্যমূল্য, মানুষ আবার এটাকে যাচাই করে। একটা আমি দেখছি বিভিন্ন দলের, তারেক রহমান যেখানে যাচ্ছেন একটা জনস্রোতের জায়গা দেখছি, জামাতেরও আমি যেখানে যাচ্ছেন মানুষের উপস্থিতি। ইভেন আমি ঢাকা 12তে বা আমাদের মতন অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা যারা যাচ্ছেন, মানে আনএক্সপেক্টেড মানুষের একটা যত্ন, মনোযোগ, সময় মানুষ শুনতে চান। রাজনীতিকরা কে কী বলছেন, বিশেষ করে 17 বছর পরে বাস্তবে তার ভোটাধিকার প্রয়োগের যে সুযোগটা তৈরি হয়েছে, এটা নিয়ে একটা উচ্ছ্বাস আছে, একটা উদ্দীপনা আছে, এক ধরনের বলতে পারেন যে মানে যেটাকে কি বলবো, এক ধরনের স্বতঃস্ফূর্ততা, সেটা আমি কিন্তু লক্ষ্য করেছি। মানুষ এটাকে কিছুটা উদযাপনের একটা আনন্দ মানে হয়তো কারো কারো ক্ষেত্রে আছে। এই পরিবেশটা রক্ষা করতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। উদ্বেগের জায়গা কয়েকটা ক্ষেত্রে আছে। বিভিন্ন সংঘাত যেগুলো চলছে, এই সংঘাতটা এখনই এগুলোকে এটার লাগাম টেনে ধরা দরকার। কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন অধিকাংশ দল হচ্ছেন জুলাই অভ্যুত্থানের যারা অংশীজন, যারা আমরা আপরাইজিংয়ের, যারা আমরা তার অংশীদারিত্ব ভূমিকা নিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, আমাদের এত শাহাদাত বরণ করেছেন, সেই দলগুলো পুরনো রাজনীতি সংস্কৃতি কোনোভাবে আমরা ফিরিয়ে আনতে চাই না। আমি বিতর্ক করব, আলাপ আলোচনা হবে, পলিমিক্স হবে, কিন্তু যারা আছেন প্রত্যেকে আমাদের রাজনৈতিক প্রতিযোগী, তারা কেউ আমাদের শত্রু নন যে যার বিনাশের মধ্য দিয়ে আমার অস্তিত্ব নির্ভর করে, এই মানসিকতা নিশ্চয়ই অ্যাটলিস্ট আমরা পোষণ করি না। সেদিক থেকে আমি সুস্থ বিতর্ক এটা আমি এক্সপেক্ট করি। কিন্তু যেটা দেখতে চাইব, সরকারকে আমি এসব ব্যাপারে প্রম্পটলি আমি অ্যাক্ট করার ভূমিকায় দেখতে চাইব। সরকার কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন নেই, তাদের সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন আছে। যেমন আমার এখানে কোনো প্রার্থী কিছু হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, দু এক জায়গাতে আমার ব্যানার ট্যানার ফেস্টুন টেস্টুন তারা ছেড়ে ফেলেছেন। নির্বাচন এগুলো গণমাধ্যমে এসছে, নির্বাচন কমিশনেরও এসব মনোযোগ দেওয়া দরকার, এগুলোকে এখনই থামিয়ে দেওয়া দরকার। আমরা 17 বছরের যে আমাদের অপেক্ষা
12 ফেব্রুয়ারি মানুষ পছন্দের দল বা প্রার্থীকে ভোট দেবে একটা অবাধ গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে জি। আমরা করতে চাই। 3টা প্রশ্ন: ভোটারদের নিরাপত্তা, প্রার্থীর নিরাপত্তা, নিশ্চয়ই। এবং আগামী দিনগুলো দেখবেন যে ভোট কেন্দ্রের নিরাপত্তার ইস্যুটা অনেক বড় হয়ে আসবে। আশা করি এই পরিবেশটা আমরা রক্ষা করতে জনাব পারব। আলাউদ্দিন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। আজকেও আপনাদের একজন হামলার শিকার হয়েছেন, আপনারা অভিযোগ করছেন বিএনপি সেটি করেছে। মাঠ পর্যায়ে আসলে আপনারা কিসের মুখোমুখি আছেন? আপনাকে ধন্যবাদ। আমার দুই বিজ্ঞ সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমার সাইফুল ভাইয়ের মতো নির্বাচনে আসন নেই, কাউকে আলাদা শুভেচ্ছা জানানো যায়নি। মূল জায়গাটা হলো যে গত কয়েকদিন ধরেই ঢাকা 18, যেখানে আপনার আমাদের জোটের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ উত্তরের সম্মানিত আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব নির্বাচন করছেন, তার কয়েকজন সমর্থক বারবার হামলার শিকার হচ্ছিলেন। তো পরশু আপনার জাহাঙ্গীর সাহেবের সাথে আদিবের সরাসরি কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যে উনি বলে দিবেন এরা আর আসলে হামলা টামলা করবে না। তো আজকে সকালে যেটা হয়েছে, ডুমনি এলাকায় আপনার বসুন্ধরার পাশে ডুমনি একটা গ্রাম, সেখানে আমাদের একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং খুবই স্পষ্ট কারা হামলা করেছে। এবং সেখানে মোক্তার নামে এক যুবদলের ব্যক্তি, আরও যারা আছে এগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। এবং সেখানে স্পষ্টতই এই নির্বাচনী সভাকে বানচাল করার জন্য হামলাটা হয়েছে। সেখানে আমরা অনুসন্ধান করে দেখেছি আলাদা আর কোনো আপনার গ্রুপিং কিংবা আপনার জামাতের সাথে ভেতরে অথবা ওইখানে যে প্রোগ্রাম হচ্ছে অন্য আসলে আর কোনো ইস্যু ছিল না। তো এই প্রেক্ষিতে আমরা আজকে প্রতিবাদ লিপি দিয়েছি, বিক্ষোভ করেছি। মূল জায়গাটা হলো যে এনসিপির মতো একটা নতুন রাজনৈতিক দল এবং এনসিপির যে নেতৃত্ব, এখন পর্যন্ত আমাদের যে 30 আসন নির্বাচন হচ্ছে, আমাদের নেতৃত্ব কোনো প্রতিপক্ষের প্রতি ব্যক্তি আক্রমণ কিংবা তাদের জন্য হুমকি হয়ে ওঠে নাই কোথাও। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব গণঅভ্যুত্থানের পরে আমরা যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম সেটা যতটুকু সম্ভব আমরা চর্চা করার চেষ্টা করছি। আর আরিফুল ইসলাম আদিবের আরেকটা পরিচয় হলো, তিনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনার লিয়াজু কমিটির একজন সদস্য ছিলেন, যে লিয়াজু কমিটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নেতৃত্ব দিয়েছিলেন। সো তার মতো একজন ব্যক্তি যখন হামলার শিকার হয়, তখন আমরা তৃণমূলে যারা কাজ করছে, ঢাকার বাইরের আসনগুলোতে যারা প্রার্থীতে আছেন, তারা অনেক জায়গায় যেতেই পারছেন না, শুধুমাত্র তারা সেখানে নেতাকর্মীদের সেই গ্রাউন্ডটা নেই না থাকার কারণে। তো পাশাপাশি আজকে আরেকটা বিষয় আমরা দেখলাম যে কুমিল্লা 10 আসনে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গফুর ভূঁইয়া সেখানে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তো গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র কিন্তু দ্বৈত নাগরিকত্ব প্রমাণিত হওয়ার কারণে বাতিল হয়ে গিয়েছে। সেখানে আপনার আরেকজন মোবাশ্বের ভূঁইয়া, যার আপনার মনোনয়নপত্র আপনার যেখানে তো প্রত্যয়নপত্রই ছিল না বিএনপির পক্ষ থেকে, প্রত্যয়নপত্র ছাড়া জমা দেওয়ার কারণে তার প্রার্থিতা তখন রিটার্নিং অফিসার স্থগিত করে দিয়েছিল, তাকে প্রতীক বরাদ্দ দেয় নাই। কিন্তু গফুর ভূঁইয়া যখন আপনার তার মনোনয়নপত্র বাতিল হলো, সেই একই জায়গায় কিন্তু হাইকোর্টের রিটের প্রেক্ষিতে ধানের শীষ বরাদ্দ দেওয়া হলো মোবাশ্বের ভূঁইয়াকে। এবং পাশাপাশি যে হামলা হচ্ছে, আক্রমণগুলো হচ্ছে, এগুলো কিন্তু আক্রমণ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, ইসির পক্ষ থেকে কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সো এই জায়গায় এখানে আমরা যেই একটা মুখোমুখি পরিবেশ তৈরি হচ্ছে, সামনের দিনগুলোতে যদি এই পরিবেশ অব্যাহত থাকে এবং প্রশাসন যদি নীরব থাকে, আমরা সত্যিকার অর্থে এখানে সংখ্যা প্রকাশ করছি যে প্রশাসনের দিক থেকে আপনারা কি এখানে প্রতিক্রিয়া পাচ্ছেন বা নির্বাচন কমিশন কি বলছে, আপনারা যখন অভিযোগ জানাচ্ছেন? নির্বাচন কমিশনে আজ বিকেল 5টায় আমাদের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে দেখা করে আমাদের আসনগুলোতে প্রার্থীরা যেই পরিস্থিতি ফেস করছেন এবং একটা অসম গ্রাউন্ড যে ফেস করছেন, এই বিষয়টা তারা ব্যাখ্যা করে আর্জি দিয়েছেন দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু আমরা যেটা দেখছি, প্রশাসন অনেক ক্ষেত্রে নির্বিকার এবং প্রশাসন তার মধ্যে একটা আপনার আত্মতৃপ্তি আছে যে অন্যান্য যে রক্তাক্ত নির্বাচন, সেটার চেয়ে নির্বাচন এখন পর্যন্ত সেরকম রক্তপাতের ঘটনা ঘটেনি। কিন্তু দেখেন, আমরা যে গণ অভ্যুত্থানের পরের যে বাস্তবতা, এই বাস্তবতায় কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না যে আসলে এখানে রক্তারক্তি ঘটবে। এবং স্বাভাবিকভাবে এখানে কিন্তু আপনার আওয়ামী লীগের মতো একটা হোলিস্টিক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কিন্তু ফাইট করে আমরা একটা গ্রাউন্ড তৈরি করেছি, যে গ্রাউন্ডে সবাই কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের অংশ। তো তাদের মধ্যে যদি আমরা উন্নাসিকতা করে অথবা এটাকে সামহাও আমরা উপেক্ষা করে যদি মুখোমুখি একটা অবস্থা তৈরি করি যে না একটা উত্তেজনা আসবে, সেটা কিন্তু অনেকটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সো আমাদের যেই আর্জিটা হলো যে আমরা চাই, এবং যারাই নির্বাচন করছে সবাই এখন চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যে কোনো মূল্যে 12 তারিখ নির্বাচনকে সাকসেসফুল করতেই হবে। এই বিষয়ে মনে হয় আমাদের কারোর ভিতরে কমিটমেন্টের কোনো অভাব নেই, কিন্তু এখানে রুল পালন করতে হবে ইসিকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে, যাতে সেই গ্রাউন্ড তৈরি করা যেতে পারে। নির্বাচনের পূর্বেই
আপনার ফলাফলের পূর্বে যদি আমরা একটা শ্যাডো ফলাফল প্রত্যাশা করে থাকি, সেটা কিন্তু এই নির্বাচনের জন্য ভালো ফল বয়ে আনবে না। জি, ধন্যবাদ। জনাব অসীম, আশা করি আপনার শব্দযন্ত্রটি ঠিক হয়েছে। এখন যে অভিযোগগুলো একটু আগে করছিলেন জনাব আলাউদ্দিন, যে বিএনপির নেতাকর্মীদের হাতে তারা নানান জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন, নাজেহাল হচ্ছেন, এটার ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই ব্যাপারটা তো মনে করেন যে পুরোপুরি আমি জানি না, তো এখানে বিএনপি কতটুকু ব্যবস্থা নেবেন। আলাউদ্দিন, আপনি যেটা বলেছেন যে জাহাঙ্গীর ঢাকা 18 আসনে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নির্বাচন করছেন, তিনি আশ্বাস দিয়েছেন। এই আশ্বস্ত করার বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের ছিল। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যা কিছুই ঘটুক না কেন, নির্বাচন কমিশনই কিন্তু এখন সর্বেসর্বা, তফসিল ঘোষণা হবার পর। আমার একটু উদ্বেগের একটা জায়গা আছে। 8 জন ইউএনওর ব্যাপারে একটা রাজনৈতিক দল আপত্তি দিয়েছিল। সে 8 জন ইউএনওকে ট্রান্সফার করা হয়েছে নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী। সরকারের পক্ষ থেকে 2 দিনের মাথায় তাদের বদলি ক্যান্সেল করা হয়েছে। তার মানেটা কি? সরকার হস্তক্ষেপ করছে অনেকগুলো বিষয়ে। যে জায়গাতে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা যাই বলেন, যারাই হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতা অনেকগুলো দল থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতাটা সুষ্ঠু হবে, এটাই কিন্তু আমি আশা করি। প্রত্যাশাটা এটাই ছিল জনগণের, বাংলাদেশের জনগণের। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মানুষ 3টি নির্বাচন মনে করেন আপনার ভোট দিতে পারেননি, অনেকে আছে এরকম। আবার অনেকে দুঃখ থেকে কিন্তু আমি দেখেছি ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছে যে অমুককে প্রার্থী করা হয়নি, আগে তো 3বার ভোট দিইনি, এই নিয়ে 4র্থবার আর ভোটটা দিতে পারলাম না, এ ধরনের আক্ষেপও কিন্তু করেছে। তো এটা আপনার মনে করেন যে খুব স্বাভাবিক, এ ধরনের অবস্থাটা থাকবে। এই গ্রিভান্সের পরিমাণ হয়তো কম, কিন্তু প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন, তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দিতে চান, কিন্তু কিভাবে করবেন? এই অবস্থাটা কেন হলো? আমাদের যে স্পিরিটটা ছিল, স্পিরিটটা কেমনটা যেন ডিরেলড হয়ে গেছে। আমি নিজেই সাক্ষী। আমি জেল থেকে বেরোবার পর আমি দেখেছিলাম যে নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ, এ ধরনের স্লোগান এসেছিল কোনো একটা পক্ষ থেকে, যারা অভ্যুত্থানের অংশীদার বড়, যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। এরপরে আছে আপনার বিভিন্ন ধরনের কথা এসেছিল, কিন্তু একটা পর্যায়ে এসে একটা নতুন রাজনৈতিক দল হয়েছে। তারা ভেবেছিলেন যে তারাই বোধহয় আপনার জুলাই আগস্ট 2024-এর অভ্যুত্থানের সোল এজেন্ট, এই ধরনের দাবি করেছিলেন। ডেভিয়েশনটা মনে করেন যে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝতে পেরেছেন, যার কারণে হালে পানি পাওয়া যাচ্ছে না। এই যে আক্রমণের শিকার হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন, এটা সাইকোলজিক্যালি কিন্তু একটা বিষয়টা। সাইফুল হক ভাই নির্বাচন করছেন কোদাল মার্কা নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে শরিক দলের অংশ হিসেবে মনোনয়ন দিয়েছেন। সেখানে বিএনপির একজন নেতাকে আগে মনোনয়ন দিয়েছে, সেটা তাহলে আগে উচিত হয়নি আমি মনে করি। ওই মনোনয়নটা তখন উথেল রাখা উচিত ছিল। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। আমি নির্বাচনে আমি মনোনয়ন বঞ্চিত, কিন্তু আমার কোনো গ্রিভেন্স নাই, আমার কাছে এমপি হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি যেটা ফিল করি, এখন আমি বলবো যে ঢাকা 12 আসনে যে সাইফুল হক নীরব যখন ঢাকা মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলেন, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলাম ছাত্রদলের, আমরা একসঙ্গে রাজনীতি করেছি। আমি তো ওনার কাছে আহ্বান জানাবো যে সাইফুল হক ভাইকে সমর্থন করে যান। এতটা বছর আপনি রাজনীতি করেছেন, এমপি হতে না পারেন, দল আপনাকে অন্যভাবে প্রোভাইড করতে পারবে। আমি এটাকেই মনে করি যে সহনশীলতা বা সহমর্মিতা কিংবা সহানুভূতি। কারণ শরিক দলের সঙ্গে যারা ছিলেন, একটা ডিসিপ্লিন সবার মধ্যে থাকবে। সো দলের মধ্যে যেমন ডিসিপ্লিন থাকবে, দলের শরিক দলের মধ্যে ডিসিপ্লিন থাকবে, ঠিক অপরাপর আপনার এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু এই সহানুভূতি, সহমর্মিতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেটা হারিয়ে গিয়েছিল। জি, বাংলাদেশে আওয়ামী লীগ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল, মানবতাবোধটাও কিন্তু সে সময় চলে গিয়েছিল। তা আমরা তো আশা করেছিলাম যে অনেক ভালো কিছু হবে।
আর যে কথাটা বলছি যে এই যে এখন একজন আরেকজনের বিরুদ্ধে আপনি বলছেন, এটার একটা কারণ আছে আপনার যখন দীর্ঘসূত্রিতা বলে না যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস হারিড জাস্টিস বারিড, এটাও কথা আছে। এর আগে তো আমরা দেখেছি 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছেন, হাবিবুর রহমান সাহেব করেছেন, জাস্টিস লতিফুর রহমান সাহেব করেছেন। ওনারা কিন্তু 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচনগুলো করেছেন। এই যে দীর্ঘ সময় গেল, এই সময়গুলোর কারণে আপনার আস্থার অভাব, অবিশ্বাস এক একটা রাজনৈতিক দলের প্রতি আরেকজনের, তার মানে তো আমরা তো যে তিমির সে তিমিরে রয়ে গেলাম। এটা তো এদেশের মানুষ কখনোই আশা করেনি। 1400 শহীদ এ কারণেই তো হয়নি। জি, আমি এটা বলছি জুলাই আগস্টের কথা, কিন্তু তার আগে যে 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলাম সহ শরিক দলে সাইফুল হক ভাইদের দল, অন্যান্য যারা ছিলেন প্রত্যেকেই তো আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জেল জুলুম কারাবরণ করেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। আমাদের এই প্রত্যাশাটা ছিল না, আমরা এটা তো আশা করিনি। আজকে কেন একটা দলের প্রধান আরেকজনের দলের প্রধানকে নিয়ে আপনার মন্তব্য করবেন বা বক্তব্য দেবেন কিংবা আশঙ্কা প্রকাশ করবেন, এটা খুব দুঃখজনক, এটা খুব দুর্ভাগ্যজনক, এটা হবার কথা ছিল না। জি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যের ব্যাপারে আপনার একটু ব্যাখ্যা শুনতে চাই। তিনি বলছিলেন যে এবার নৌকা নেই, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে, দিল্লি গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। আসলে আমার কাছে পরিষ্কার নয় তিনি কি বলতে চেয়েছেন। এটা তো মাইন্ড রিড আপনিও যেমন করতে পারছেন না, আমিও করতে পারছি না। আমি একটু অবাক হয়েছি, তবে আমি ইন্টারপ্রিটেশনটা এরকম, আমি দেখেন অনেক আগে একটা আনন্দবাজার পত্রিকার সঙ্গে একটা সাক্ষাৎকার, সেটাতে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কি উচিত না। আমি বলেছিলাম যে গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে যে আপনার ইনক্লুসিভ একটা ইলেকশন। আওয়ামী লীগ ইলেকশন করুক, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। যে অবস্থাটা তারা করেছে তাতে তারা ইতিহাস থেকে মনে করেন দে উইল বি এলিমিনেটেড, এই ধরনের। এটাই হয়তো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনটা করতে পারতো তাহলে বাংলাদেশের জনগণ সেই প্রতিফলনটা দেখাতো, যে আওয়ামী লীগ যে কীভাবে নিগৃহীত এবং আপনার মনে করেন যে ইতিহাসের পাতা থেকে মুছে যেত আওয়ামী লীগের অপকর্মের জন্য, সেই বিষয়টা হয়তোবা দেখা যেত। এখন যেহেতু নেই, আপনি তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, আপনি মার্কিং কোথা থেকে দেবেন? 33-এ পাস। কিন্তু বিএনপি এবং জামাত দুটো জোটের তরফ থেকেই কি আওয়ামী লীগের ভোট নানানভাবে টানার বা তাদেরকে নানানভাবে আশ্বস্ত করার এক ধরনের চেষ্টা আছে না? দেখেন, আমরা তো একটা সমাজের মধ্যে বাস করি, তাই না? কেউ আমার প্রতিবেশী, কেউ আমার আত্মীয়, তাই না? সঙ্গত কারণে আওয়ামী লীগের যে ভোট, যেটা 5% হোক, 10% হোক, 15% হোক, যেটাই হোক না কেন, আবার সাধারণ সমর্থকও তো আছে। সবাই কি সক্রিয় রাজনীতি করে? সবাই কি বিএনপি করে? বিএনপি যদি 40% ভোট পায়, সব কি বিএনপির একেবারে কোর ডায়হার্ড কর্মী বা নেতা? সাধারণ মানুষ আছে, আওয়ামী লীগেরও তাই আছে। কিন্তু এই লোকগুলোকে তো আপনার বাদ দিতে পারবেন না। সবাই কি আপনার চোর ডাকাত ছিল? আওয়ামী লীগের কতজন নেতা পালিয়েছে? বাকি লোকগুলো কিন্তু আমাদের সমাজেই বাস করছেন। তারা যেখানে কমফোর্ট পাবেন, যে যে এলাকায়, কোনো না কোনোভাবে তারা কিন্তু মেশে যাবেন। কিংবা তারা যদি দল পরিবর্তন করে, আপনি কি বাধা দিতে পারবেন? যারা ভালো আছে, তো সে কারণে তারা কোনো না কোনো দিকে ভোট দেবেন। কিন্তু যারা কালপ্রিট, যারা ক্রিমিনাল, যারা পারপেট্রেটর ছিল ফেসিজমকে আপনার দীর্ঘায়িত করার জন্য, তারা হয়তো বা আপনার ভোট কেন্দ্রে আসবেন না। কিন্তু অন্য যারা আছেন তারা তো আসবেন। তো এটাকে তো ক্যাপিটালাইজ করার চেষ্টা সবাই করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনার ইন্ডিয়াতে দেখেছেন যে আপনার বিভিন্ন রাজ্যগুলোতে আপনার অপোজিশনের এমপিদেরকে কীভাবে কেনা বেচা হয়। আমাদের এখানে তো আর্টিকেল 70-র জন্য মনে করেন যে এটা সম্ভব হয়নি। আপনি আর্টিকেল 70 তুলে দেন, তারপরে দেখেন কি হয়। তো সে কারণে আমি মনে করি যে এটাই মানে পলিটিক্যাল আপনার যে ডেমোক্রেসির যে একটা বিউটি, যেটা আমি মনে করি যে এটাও কিন্তু ওটার একটা পার্ট। আপনি কাউকে বাদ দিয়ে দিলেন একেবারে, বিচার করে কাউকে নিষিদ্ধ করা এক জিনিস, নির্বাহী আদেশ সেটা অন্য জিনিস। আমার নিজেরও কথা ছিল যে আপনার আওয়ামী লীগ তো প্রার্থী দিতে পারতো না, কিংবা আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেটও কেউ হতো না। আমার এলাকায়, আমি যে এলাকায় বাস করি, আমার দলের অনেক নেতাকে আওয়ামী লীগের নেতারা তাদের দলের প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছিল, যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারত। আওয়ামী লীগের অবস্থাটা সে জায়গাতে মানে দেউলিয়া, এমন দে ওয়েন্ট ইনটু লিকুইডেশন।
অবস্থাটা হয়ে গেছে আওয়ামী লীগের সেটা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটা হয়তো বা মিন করেছেন। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, এই আপনাদের 11 দলীয় জোটের প্রচারণায় বিভিন্ন সময় ধর্ম সামনে আসছে এবং দেখছিলাম কালকেও জনাব শাহরিয়ার কবির জামাতের তরফে একটি প্রচারণায় গিয়ে বলেছেন যে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন তাহলে আসলে কবরে গিয়ে কি উত্তর দেবেন। এই যে ধর্মের ব্যবহার আপনাদের জোট সঙ্গীদের তরফ থেকে করা হচ্ছে, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? ধর্মের ব্যবহার আপনি যেটা উদ্বুদ্ধ করলেন, শাহরিয়ার কবির যেভাবে বলেছেন, যদি এভাবে বলে থাকেন এটা তো খুবই ন্যাক্কারজনক এবং এটা তো বলতে পারেন না। আসলে ধর্মের ব্যবহার আমাদের জীবনে আছে, আমাদের কালচারের সাথে ধর্মযুক্ত আছে, আমরা যেভাবে জীবন আচরণ করি সেটার সাথে ধর্মযুক্ত আছে। সো নির্বাচন আসলে মানুষ তার রুটে ফিরে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন আপনার, কিংবা অন্যান্য রাজনৈতিক দল সবাই ধরেন যেমন একটা ধর্মের যে চিহ্ন আচার আছে এগুলোকে ধারণ করে এবং সাধারণ মানুষের কাছে যেতে চায়। তো এইটা একটা লেভেলের ধর্মের ব্যবহার ধরেন, এবং এই ব্যবহারটাকে আমি খুব নেতিবাচকভাবে দেখছি না। কিন্তু ধর্মের যে ফান্ডামেন্টাল ফিকাহ আছে, আইন আছে, হ্যাঁ ধর্মের, সেটার মাধ্যমে যেমন ধর্মের যে জাস্টিস আছে, জাস্টিসের ভয় যদি কাউকে দেখায় এটা অবশ্যই আমি সমর্থন করি না, এবং আমি মনে করি যে যারা এটা দেখাচ্ছেন জনগণ এটা মার্ক করছে, এটা রিলিজিয়াস, এবং আমি যারা কম রিলিজিয়াস মানে প্র্যাকটিসিং না, সবাই মার্ক করছে এবং এটা উচিত না। এবং ধর্মের এই ব্যবহারটা আমরা অবশ্যই রাজনীতিতে চাই না বলেই কিন্তু আমরা আপনার এই ধর্মভিত্তিক দলগুলোকে আলাদা রাখি নাই। আমরা চেয়েছি যে আপনি আমাকে প্রশ্ন করেন যে আমরা এমন জোটটাকে এমনভাবে সাজাতে চেয়েছি যে বাংলাদেশের মানে রাজনৈতিক ল্যান্ডস্কেপে যাতে এমন না হয় যে আপনার ধর্ম বনাম অধর্ম, অথবা যে আগে দেখেছি সেকুলার বনাম আপনার কনজারভেটিভ, এ ধরনের বিভাজন যাতে তৈরি না হয়। কারণ আমাদের সোসাইটিতে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংগ্রাম, এটা কিন্তু মূলত সিভিলিটির সংগ্রাম। কারণ আমরা মানুষ হিসেবে আপনি দেখেন যে আপনি হয়তো বা শাহরিয়ার কবির একভাবে বলছেন, কিন্তু তার যেই মেসেজটা এটা যখন আপনার আরও 2-3 ধাপ পার হয় তখন কিন্তু মেসেজটা ঠিক মানে এরকম শব্দে প্রয়োগ করা যায় না, তখন এটা আপনার অ্যাকশনে চলে যায়। এটা সব রাজনৈতিক দলের জন্যই। তো আমাদের সিভিলিটির লেভেলটা একটা পর্যায় পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত আমি মনে করি যে রাজনীতিতে ধর্মের ব্যবহার আপনার এটা লিমিট করা উচিত, এবং যতটুকু সম্ভব যেটা আমরা বলছি যে আচারে ধর্ম যেটা, সেই জায়গাটা ওকে কালচার হিসেবে ধরেন, এর বাইরে ধর্মের ব্যবহারটাকে আসলে আমরা সমর্থন করি না। বাট একই সাথে আমরা এটাকে যে ভিলিফাই করা, এটাকে আপনার টেরোরাইজ করা, কিংবা এটাকে আপনার একেবারে আপনার নির্মূল করার যে আপনার চেষ্টা ধরেন, সেই চেষ্টাটাকে আমরা অ্যালাউ করি না, এবং আমরা মনে করি না যে এটা সঠিক। কারণ কি, আপনি এই বিষয়গুলো পুরোটাই হলো যে একটা আপনার কালচার, আপনি ধর্ম মানুষের জীবনে যেভাবে যুক্ত আছে, এবং আমাদের এই অঞ্চলে মানুষ যখন আপনার কৃষিভিত্তিক সমাজ থেকে ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছে, এই বিকাশের সাথে কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং ধর্মভিত্তিক স্কুলিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যখন রাষ্ট্র তার সোশ্যাল সেফটি নেটের আওতায় বেশিরভাগ জনগণকে আনতে পারে নাই, আপনি এখন পর্যন্ত দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি এতিমখানা কারা চালায়, সবচেয়ে বেশি এতিমদের ডেস্টিনেশন কোথায়, এবং সবচেয়ে বেশি আপনার মার্জিনালাইজ এবং প্রান্তিক মানুষের ডেস্টিনেশন কোথায়। তো সেই জায়গায় যদি আমরা সেই রাজনীতি যদি সে জায়গাকে অ্যাড্রেস করতে না পারে, আমরা শুধুমাত্র যেমন আপনি একটা বড় বিষয় দেখবেন যে ধর্মভিত্তিক রাজনীতির আতুরঘর হলো আপনার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এবং এখন নতুন যেটা তৈরি হচ্ছে ক্যাডেট মাদ্রাসা। এই সবগুলোর একটা কারণ আছে। আপনার তৃণমূল মানে যদি এক প্রান্তিক লেভেলে একটা কারণ হলো যে সে সোসাইটি থেকে বিচ্ছিন্ন, তার যে মেইন স্ট্রিম যে এডুকেশন সেটাকে কাভার করে না। হ্যাঁ, একটা আপনার পরিবারের যে দেখা যায় অনেকের দেখা যায় মাতা পিতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সন্তানটাকে তার দাদা দাদি অথবা নানা নানি আপনার একটা বোর্ডিং মাদ্রাসা দিয়ে আসছে। তো এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করছি, এটা অ্যাড্রেস করছি না। ক্যাডেট মাদ্রাসার ইস্যুটা যদি বলি, আমরা দেখি যে আমরা যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুলকে পোর্ট্রেট করছি, যেমন একেবারে ধরেন এটা শুধুমাত্র আপনার হিসেবে না, আপনি যদি বাংলাদেশের যে কালচার আছে, এখানকার যে আবহমান সংস্কৃতি আছে, এই সংস্কৃতির সাথেও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলিংয়ের যে কালচারটা একটা জায়গায় সাংঘর্ষিক রূপ লাভ করছে। এই জায়গায় আমরা দেখেছি যে একটা শ্রেণীর মানুষ তারা মানে মেন স্ট্রিম থেকে আরও দূরে চলে যাচ্ছে, মানে একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিমে চলে যাচ্ছে, ক্যাডেট মাদ্রাসা থেকে চলে যাচ্ছে। সো আমার যেই পয়েন্টটা হলো যে আমাদের রাজনীতিকে মোটা দাগে আপনার বাংলাদেশ কেন্দ্রিক করতে হবে, এবং রাজনীতিকে ন্যাশনালিস্টিক জায়গা নিয়ে আসতে হবে, যে আমার সবার আগে বাংলাদেশ শুধুমাত্র মুখে মুখে না, আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থা আছে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা আছে, সবগুলো আপনার বাংলাদেশ সেন্ট্রিক হতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আপনি যেটা বলছেন ধর্মের ব্যবহার কিংবা অপব্যবহার, এই জায়গাটা থেকে আমরা অনেকটা সরে আসতে পারবো। লাস্টলি যে পয়েন্টটা বলি, জামাত কিন্তু ধরেন এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতি করছে, আপনি আমি সবাই জানি, বাট সামনে নিয়ে আসছে কি, সামনে কিন্তু সুশাসনের জায়গাটা নিয়ে আসছে, সামনে নিয়ে আসছে আপনার চাঁদাবাজ নিরসনের জায়গাটা, সামনে নিয়ে আসছে করাপশন ফাইট করার জায়গাটা। কেন আপনার জামাতের জায়গায় অথবা এই জায়গাটা অন্য কোনো রাজনৈতিক দল নিতে পারলো না? নিতে পারে তো জামাতের আপনার রাজনীতির আপনার অনুষঙ্গ যেটা মূল এলিমেন্ট চলে আসতো ধর্ম, কিন্তু সেই জায়গাটা থেকে বের হয়ে আমরা যে ডিমান্ডটা আছে
পপুলার ডিমান্ডের জায়গাটা অন্য কেউ অ্যাড্রেস না করার কারণে জামাত এটাকে ইউটিলাইজ করতে পারছে। আমার যেই পয়েন্টটা হলো যে আমাদের রাজনীতিকে এই পপুলার যে অ্যাপিল, মানুষ যেটা চায় সেই জায়গাটায় ফিরে যেতে হবে। যদি যায় তখন আমরা হয়তো দেখবো ধর্মভিত্তিক রাজনীতি অথবা ধর্মের ব্যবহারটা ধীরে ধীরে এটা মিয়ে যাবে, কমে যাবে। ধন্যবাদ জনাব সাইফুল হক। এই যে দুই তরফ থেকে আসলে ধর্মের এক ধরনের ব্যাখ্যা হাজির করে নিজেদের অবস্থানটা জোরালো করার যে চেষ্টা, সেটা আসলে নির্বাচনে কি ধরনের প্রভাব রাখছে? আমাদের এখানে ট্র্যাডিশনালি তো আমাদের এখানে আমরা বারবারই আমরা বহুদিন বলে আসছিলাম যে ধরুন বাস্তবে যদি প্রথম বলি, ভোট যদি গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা উপাদান হয়, গণতন্ত্র মর্মবস্তুর দিক থেকে অসাম্প্রদায়িক। গণতন্ত্র ইটসেলফ কেন এটা অসাম্প্রদায়িক? যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে, কোনো সমাজে রাষ্ট্র তার নাগরিকদের কোনো ধর্মবিশ্বাস, কোনো সাংস্কৃতিক বিশ্বাস বা তার কোনো আচরণের জন্য তার কোনো গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য করতে পারে না। সারা দুনিয়াব্যাপী লিবারেল ডেমোক্রেটিক যে স্টেটগুলো আছে, বা যাদেরকে আমরা কিছুটা উদারনৈতিক বলি, প্রোগ্রেসিভ বলি বা ইনক্লুসিভ বলি, এইসব স্টেটের একটা বড় জায়গাটা কিন্তু এইখানে যে রাষ্ট্র তার নাগরিকদেরকে, ধর্মটা ব্যক্তির বিশ্বাস আচরণের প্রশ্ন থাকছে, কিন্তু স্টেটের নাগরিকের যে কোনো অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, তার বেসিক নিডসের ক্ষেত্রে রাষ্ট্র কোনো দ্বিচারী ডাবল করে স্ট্যান্ডার্ড করবে না। তো এই জায়গাটার এটা হচ্ছে মানে আমাদের এই পর্যন্ত উপলব্ধি বা পুরো জায়গাটা। তো বাংলাদেশে আমরা এটা হয়তো সাধারণভাবে সবাই হয়তো একমত হবেন, কিন্তু আর এটা বোঝা যায় বিশেষ করে এখানে তো ধরেন এক শ্রেণীর ধরেন দলই আছেন, বিভিন্ন দলের তাদের ডিফারেন্ট ইডিওলজি। এখন ধরুন যারা ধরুন শরিয়া ভিত্তিক, যারা ধরুন এখানে আইন করতে চায়, তারা আবার এখানকার গণতান্ত্রিক সমাজের তার যে অ্যাক্সেস, সেটাও কিন্তু পুরোপুরি এখন তারা কিন্তু গ্রহণ করছেন। শরিয়া ভিত্তিক কোনো সমাজে কি গণতান্ত্রিক এই যে বহুত্ববাদ, এই যে কায়দা এখন নির্বাচন, নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার, সিভিল রাইটস, নারী অন্তজ মানুষ বা তাদের যে অধিকারগুলো, তো এই বিষয়গুলো কি শরিয়া ভিত্তিক যে রাজনীতি, তার সাথে কি এটা কি যাচ্ছে? এটা অধিকাংশ ক্ষেত্রে এটা যাচ্ছে না, এটা সাংঘর্ষিক। কিন্তু তারা আবার এই ডেমোক্রেটিক পলিটির মধ্যে থেকে তারা কিন্তু আবার কাজগুলো তারা কিন্তু করছেন। আমরা একভাবে সেটাকে আমরা আবার অ্যালাউ কিন্তু আবার আমরা করছি। এটার জন্য নির্বাচনের সময় এলে এগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। আমাদের ধর্ম অনুভূতি, আমাদের মানুষ, তো আমরা বলি যে আমাদের মানুষ ধার্মিক, কিন্তু আমাদের মানুষ ধর্মান্ধ নয়, অথবা ধর্মকে বলতে পারেন কোনো উগ্রবাদী কোনো তৎপরতার কাজে আমাদের মানুষ কিন্তু এ পর্যন্ত জেনারেলি কিন্তু ব্যবহৃত হতে দেয়নি। বিচ্ছিন্ন বিক্ষোভ তৎপরতা আছে, এটা আছে। আর খেয়াল করবেন নির্বাচন যত এগিয়ে আসে তত বেশি ধর্ম আচরণ, ধর্ম পালন বা ধর্মভিত্তিক রাজনীতির, এটা কেবলমাত্র জামাত ইসলামী বা ইসলামী দলগুলোর ক্ষেত্রেই বলা যাবে না, অন্যান্য দলের ক্ষেত্রেও কম বেশি কথাটা সত্য। নির্বাচনে আসলে ধরুন তারপরে ধর্ম আচরণের বাহ্যিক যে অর্থাৎ রিচুয়ালসগুলোর ক্ষেত্রে অনেকেরই অনেক বেশি যত্নবান দেখা যায়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, আমার এক্সপিরিয়েন্স আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, মানুষ শেষ পর্যন্ত এই ভিত্তিতে মানুষ গ্রসলি ভোট দেয় না। মানুষ তার কনসিয়েন্স থেকে, তার নাগরিক বোধ থেকে, তার রাজনৈতিক উপলব্ধি থেকে মানুষ ভোট দেয়। না হলে কিন্তু যারা ধর্মভিত্তিক দলগুলো আমাদের এই মানে উপমহাদেশে, তাহলে মানুষগুলো কিন্তু তারাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অনেক আগেই কিন্তু তারা কিন্তু আসতেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা আরেকটা কথা বলি, আমাদের আপনি খেয়াল করেন এই মানে উপমহাদেশে মুসলমানদের নেতা হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যার সাথে প্রচলিত ধর্ম আচরণের তেমন কোনো সম্পর্কই ছিল না। মানে একটা রাজনৈতিক বাস্তবতায় ভারতের মুসলমানরা তাকে কিন্তু একভাবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশের হিস্ট্রিতে আপনি দেখবেন, আমি নাম উল্লেখ করতে চাই না, ধর্ম আচরণের ক্ষেত্রে যারা হয়তো ওই অর্থে কম রিচুয়ালস পালন করেন, তারা কিন্তু বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীকে তারা কিন্তু লিড করেছেন। ধন্যবাদ। তার মানে মানুষ শেষ পর্যন্ত রাজনৈতিক চেতনা, তার বিবেকবোধ দ্বারা চালিত হয়,
ধর্মীয় চেতনা দ্বারা নয়, কিন্তু এটা একটা ফ্যাক্টর। জনাব অসীম, আপনার কাছে সম্প্রতি মার্কিন কূটনীতিকদের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেখানে বিএনপির অভ্যন্তরীণ দুর্নীতির যেমন আভাস দেওয়া হচ্ছে, এর পাশাপাশি জামাতের সাথে সম্পর্ক জোরদার করার কথা বলা হচ্ছে। এটার আসলে প্রভাবটা কি পড়ছে নির্বাচনের উপর? প্রথম কথাটা হচ্ছে যে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আপনার ফোনালাপ হোক যেটাই হোক, ফাঁস হয়েছে একটা জিনিস যেটা এসছে, এটার সত্যতা আমি জানি না ব্যক্তিগতভাবে। তবে জাতীয়তাবাদী দল রাজনৈতিক দল হিসেবে এটার প্রতিবাদ করা উচিত ছিল। সবসময় আমরা দেখেছি যে বাংলাদেশ রাষ্ট্র আপনার নতজানু কূটনীতি, এটা একটা বড় ধরনের অন্তরায়। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলেন, সম্মানবোধের কথা বলেন, আত্মসম্মানের কথা বলি, যে কোনো জায়গায় হোক, এটার জন্য আপনার আমি মনে করি যে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা তুলে আনা উচিত ছিল। দ্বিতীয় কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্নীতির কথা যখন বলেছেন, তখন আমি একটা প্রশ্ন বলতে চাই। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাহেব টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11 সময় ডিজিএফআই দ্বারা তিনি বিএনপির বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট করেছেন বা পত্রপত্রিকা ছাপিয়েছেন দুর্নীতির কথা। তিনি স্বীকার করেছেন যে এটা ওনার সম্পাদকীয় জীবনের, ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল। তার মানে উনি অ্যাডমিট করছেন যে দুর্নীতি হয়নি, জোর করে বলা হয়েছে। দুর্নীতির অভিযোগ সবসময় আছে। আমি যদি একটা কথা বলি, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, তখন দুর্নীতির ইন্ডেক্স 2006 পর্যন্ত 2.7 ছিল 10-এর মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছর, সে সময় কিন্তু সেটা নেমে 1.9, তার পরবর্তীতে 1.7। তার মানে দুর্নীতি রিক্টার স্কেল, মানে স্কেলে দুর্নীতির মাত্রাটা বেড়েছে। আমি গ্যারান্টি দিয়ে এই যে 1.5 বছর গেছে, এই 1.5 বছর যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল তার থেকে বেশি অবনমন হয়েছে। এটা আমি গ্যারান্টি দিয়ে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি। আপনিও প্র্যাকটিস করেন কোর্টে, আমিও প্র্যাকটিস করি। 5 টাকা 40 পয়সা দরে মনে করেন যে পার কিউবিক মিটার বালির দাম দিয়েছিল উত্তোলন করবে বে অফ বেঙ্গলের বেসিন থেকে। 4 টাকা 70 পয়সা একজন দিয়েছিল। 4 টাকা 70 পয়সাকে আপনার দিল ওয়ার্ক অর্ডারটা, অ্যাওয়ার্ডটা দিল, রিট হয়েছে। তখন কি করলো কর্তৃপক্ষ? বাতিল করে দিল। বাতিল করে দিয়ে যে 34 পয়সা দিয়েছে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, জাপানিজরা 34 পয়সায় তাকে কাজ দিয়েছে। প্রতি মাসে 1000 কোটি টাকা সরকারের লস হবে। আমি উদাহরণ হিসেবে বলছি, যেমন ডিপি ওয়ার্ল্ড উইদাউট টেন্ডার, পিপিআই কিংবা G2G কোনো কিছু না মেনে মনে করেন যে দেওয়া হয়েছে। এ ধরনের বহু কিছুই আছে। তা আপনার এই যে অভিযোগগুলো করেছে বিএনপির ভেহিমেন্টলি, এটা আপনার প্রোটেস্ট করা উচিত, রেইজ করা উচিত। জি, জনাব আলাউদ্দিন, কোন বিষয়ে? এই প্রসঙ্গে বা সার্বিকভাবে আপনি যদি আর কিছু যোগ করার থাকে। সার্বিকভাবে আমরা, আমার মনে হয় সুযোগ দিয়েছেন একটা বিষয় বলি, যে আমরা এই গণভোট নিয়ে কিন্তু আসলে সবগুলো রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে আসতে পারি নাই, দেখা যাচ্ছে না। এবং তৃণমূলে গণভোট নেওয়া প্রচণ্ড রকমের মিসকনসেপশন হচ্ছে। অনেক ভিডিও আমাদের সামনে আসছে যেগুলো খুবই ডিস্টার্বিং। কারণ কিছু ভিডিওতে এটাও দেখা হচ্ছে যে, বোঝানো হচ্ছে যে দেখো, যে এনসিপি জামাত যেহেতু এখানে হাত দিবে, আমাদের কি করতে হবে? আমাদের না দিতে হবে। কেন? কারণ আমাদের মার্কা হলো ধানের শীষ, ওদের মার্কা হলো এইটা। সো বিষয়টা হলো যে আমি কিন্তু বলছি না যে বিএনপির উচ্চ পর্যায় থেকে তাদের আসলে গণভোট নিয়ে কোনো মিসকনসেপশন আছে, বাট তৃণমূলের মিসকনসেপশন ভাঙানোর জন্য, যেহেতু বিএনপি এই মুহূর্তে রাজনৈতিকভাবে তৃণমূলে যাচ্ছে, বিএনপির চেয়ারম্যান যাচ্ছেন, তার উচিত হলো যে আপনার হা ভোটকে জয়যুক্ত করার জন্য নেতাকর্মীদের ওপেনলি আহ্বান জানানো। এবং শুধুমাত্র ধানের শীষ না, শুধুমাত্র গণতন্ত্রের কথা মুখে বললে হবে না। আমরা একটা বিষয় সবাই দেখেছি যে, যেই ঐকমত্য কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে আমরা একটা বিষয়ে কনসেনসাসে এসেছি, এখন যদি এটাকে আমরা পাস না করতে পারি, তখন কিন্তু ব্যর্থতা কিন্তু পুরো ঐকমত্য কমিশনে যারা যে দলগুলো পার্টিসিপেট করছে সবার ব্যর্থতা। তো এই জায়গাটা আমার মনে হয় একটা কনসার্নের জায়গা, এবং বিএনপি নেতৃত্ব খুব দ্রুত এই জায়গাটা অ্যাড্রেস করা উচিত। এবং সম্মিলিতভাবে যদি এমন মনে হয় যে বিএনপি, এনসিপি, জামাত ইসলামী কিংবা অন্য রাজনৈতিক দল যারা আছেন, সবাই মিলে এই জায়গায় একটা ঐক্যবদ্ধ অবস্থান নতুন করে করা জরুরি। কারণ এই গণভোট যদি কোনো কারণে এখন না ভোট এখানে জয়যুক্ত হয়, আমি আশঙ্কা করছি বাংলাদেশের এই নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলটা আসলে সাস্টেন করবে না। আর যদি এখানে হা জয়যুক্ত হয় যেটা সাস্টেন করবে, তাও কিন্তু আমি বলছি না। বিষয়টা হলো হা জয়যুক্ত হলে অন্তত এখানে কোনো গ্রাউন্ড থাকবে না যে এই সরকারের সংস্কার বিরোধিতা অথবা এই সরকারের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি তার কমিটমেন্টের ব্যাপারে কোনো সংশয় থাকবে না। তো এই জায়গাটা আমি অ্যাপিল করছি। আমাদের দল থেকে কিন্তু আপনার বারংবার বলা হয়েছে হায়ের পক্ষে, এবং নির্বাচন পরিচালনা কমিটিও করেছে। আচ্ছা, আমি যেটা বলতে, আমি এখনো বিশ্বাস করি যে গণভোটে হা সূচকটাই জয়লাভ করবে।
কারণ আমরা সমস্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররাই সবাই অফিসিয়ালি হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। এটা একটা আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা 17 বছর পরে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গণ অভ্যুত্থানের পরে আমরা যে নির্বাচনে যাচ্ছি, এই নির্বাচনটাকে আমি মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী 5-10 বছরের 15 বছরের রাজনৈতিক ডিরেকশনটা অনেকটা ঠিক হয়ে যাবে। সেই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশ্বাসযোগ্য হয়, মানুষ যেন নিরাপত্তা নিয়ে তার ভোটটা দিতে পারে। বেশির অসীম একটু আগে বলছিলেন যে নানা প্রশ্ন নানা মানুষের আছে, কিন্তু মানুষ ভোট কেন্দ্রের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে আগামী কদিনের মধ্যে। সুতরাং মানুষের মধ্যে এই নিরাপত্তা বোধটা জাগিয়ে তুলতে হবে। এবার কোনো পেশি শক্তি ভোট কেন্দ্রের চারপাশে আসতে পারবে না। কোনো পেশি শক্তি, কোনো মাফিয়া, কোনো সন্ত্রাসী, কোনো দুর্বৃত্ত অথবা কালো টাকা দিয়ে ভোট কেনার যে সংস্কৃতি, যথাসম্ভব এই উত্তরাধিকার আমরা বর্জন করব। মানুষকে আস্থার বোধের জায়গা তৈরি করব। ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের দল বা প্রার্থীকে ভোট দেবেন, এবং বাংলাদেশে একটা নির্বাচন ছাড়া বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষা করবার অন্য কোনো পথ নাই। অনেক